বানরের সৈন্যদল এখন এখানে সবাই উপস্থিত। একজন ছো মেরে খাবার নিয়ে গেছে, এখন অনেকগুলো আসছে এখানে আমাদেরকে ঘিরে। দেখুন কি উঁচু উঁচু শ্বাসমূল এগুলো। এখানে কিন্তু তেমন একটা পানি উঠে না, তারপরও শ্বাসমূলগুলো উপরের দিকে দেখুন। গাছগুলোর যে শ্বাসমূলগুলো উপরের দিকে খাড়া হয়ে আছে কিভাবে। বিশেষ দিক দেখলাম এই লাল কাঁকড়াগুলোর বাহু কিন্তু একটা, এই যে দেখুন, এই যে এখানে একটা দেখছি। এখানে অনেকগুলো কুমিরের বাচ্চা দেখা যাচ্ছে। করমজল পর্যটন কেন্দ্রটি সুন্দরবনের পশু নদীর তীরে অবস্থিত। বন বিভাগের তত্ত্বাবধানে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 30 হেক্টর, যা প্রায় 680 বিঘা জমির উপর পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। এটিকে সুন্দরবনের প্রবেশদ্বারও বলা হয়। যদি একদিনে সুন্দরবন ভ্রমণের স্বাদ নিতে চান, তবে করমজল হচ্ছে সবচেয়ে উপযুক্ত জায়গা। এখানে আসলে উপভোগ করতে পারবেন সুন্দরবনের হরিণ। এই হরিণগুলো এতটাই মনুষ্যপ্রেমী যে আপনার ডাক শুনলে কাছে আসবে ও আপনার হাতের খাবার খাবে। রয়েছে কুমির প্রজনন কেন্দ্র, সেখানে দেখতে পারবেন ছোট বড় সুন্দরবনের কুমির। আরও দেখতে পারবেন অসম্ভব রকমের ইতর স্বভাবের বাদর। এই বাদরগুলো এতটাই উচ্ছৃঙ্খল যে আপনার একটু অমনোযোগেই আপনাকে তারা বিপদে ফেলতে পারে। আরও রয়েছে দুটি সুন্দর ওয়াচ টাওয়ার, সেখান থেকে আপনি দেখতে পারবেন সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য। করমজলের ভিতর দিয়ে রয়েছে একটি সুন্দর ওয়াকওয়ে। এই ওয়াকওয়ে দিয়ে হেঁটে হেঁটে সম্পূর্ণ সুন্দরবনটি উপভোগ করতে পারবেন। আরও দেখতে পারবেন এক বাহুওয়ালা লাল কাঁকড়া, থাকছে বিভিন্ন প্রজাতির গাছপালা যা আগে কখনো দেখেননি, আর সুন্দরী গাছ তো থাকছেই। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এইমাত্র নামলাম মংলা বাস স্ট্যান্ডে। এখন বাজে 5:30। ঢাকা থেকে যখন ছেড়ে আসি তখন 12:45, অর্থাৎ রাত 12:45, আর এখানে পৌঁছালাম ঠিক 5 ঘন্টা পর। তো এখন সামনে যাব। এটাই হচ্ছে মংলা বাস স্ট্যান্ড। এখানে বাসগুলো আপাতত এখানে থাকবে, আর আমরা তারপরে এখান থেকে সামনে ট্রলারে করে আমাদের যে গন্তব্য সেখানে যাব। তো এই জায়গাটিতে প্রথমে আমাদের নাস্তা করতে হবে, নাস্তা শেষ করে তারপরে ওই দিকে যাব। আমরা এই আল আরাফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সকালে নাস্তাটি সেরে নেব। এটাই হচ্ছে রেস্টুরেন্ট। ডিম খিচুড়ি দিয়ে আমাদের নাস্তাটি সেরে নিচ্ছি। এই যে নিয়ে নিলাম। ডিম আর খিচুড়ি বেশ ভালোভাবে রান্না করছে, এজন্য অনেক ভালো লাগতেছে খাইতে।
অনেক টেস্ট হয়েছে। আমরা নাস্তা শেষ করে তো মোংলা পোর্টে চলে আসলাম। এখন আপনাদের দেখাবো যে পোর্টটা এখানকার কেমন। ভাটা থাকার কারণে এখন এই যে বালুটা দেখতে পাচ্ছেন, যদি ভাটা না থাকতো তাহলে এই বালুটা আমরা দেখতে পারতাম না। এখন পানি চলে যাচ্ছে ওইদিকে, পানি আরও কমে যাবে। এখানেও ওই যে ট্রলারগুলো অপেক্ষায় আছে, আবার কিছু ট্রলার নিচে নামছে। আর এখানে সবাই ভিড় করতেছে সামনে যাওয়ার জন্য। এটাই হলো মোংলা বন্দর, যা পশু নদীতে অবস্থিত। নদীর এই পারে রয়েছে শুধু বাস স্ট্যান্ড, আর ওই পারে বাজার, অফিস, ব্যাংক ইত্যাদি। এই বন্দরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। 1950 সালে এটি চালনা বন্দর নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে 1987 সালে এর নাম পরিবর্তন করে মোংলা বন্দর রাখা হয়। রাজধানী ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 170 কিলোমিটার এবং বঙ্গোপসাগর থেকে প্রায় 130 কিলোমিটার উজানে। প্রায় 35 মিটার প্রশস্ত চ্যানেল ও আধুনিক জেটির মাধ্যমে এখানে দেশি বিদেশি শত শত জাহাজ নোঙর করে। প্রতি বছর হাজার হাজার কন্টেইনার, গাড়ি, যন্ত্রপাতি, সার, খাদ্যশস্য এবং শিল্পের কাঁচামাল এই বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি হয়। দর্শক, একটা জিনিস আপনাদের দেখানোর জন্য এখন ভিডিও করতেছি, সেটা হচ্ছে যে পানিটার স্পিডটা দেখতেছেন। এটা কিন্তু ভাটার কারণে পানিটা এইদিকে চলে যাচ্ছে। কি স্রোত, বাবা রে বাবা! আমরা প্রবল আগ্রহ নিয়ে এই ট্রলারটিতে উঠলাম। মানে আমাদের ভিতরে একটা উত্তেজনা কাজ করতেছে যে আমরা সেখানে কি দেখব, এই উত্তেজনা সকলের ভিতরে। তো সামনে কি আছে, অবশ্যই আপনাদের ভিতরেও সেই উত্তেজনা আছে যে এরপরে কি দেখব। তো ঠিক আছে, একটু ধৈর্য রাখুন, সামনে কি আছে সেটাও দেখাবো। পূর্ব আকাশে সূর্যটা কেবল উঁকি মেরে উঠতেছে, আর এই সময়ে আমরা নৌকাতে করে আমাদের যাত্রা শুরু করলাম। প্রকৃতির এই নিস্তব্ধতা আর বিশুদ্ধ বাতাস, জেলেদের চঞ্চলতা, কার্গোর শব্দ আর ভাটার টান, এসবই এক অন্যরকম অনুভূতি তৈরি করেছে। আমাদের ট্রলারটি এখন ছেড়ে দিল। আমরা এখন স্রোতের অনুকূলে যাচ্ছি। যেহেতু এখন ভাটা চলতেছে, তাই প্রচুর স্রোত অনুকূলে। আর অনুকূলে যেতে আমাদের তেমন বেগ পেতে হবে না। আর এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পশুর নদী। অনেক দেখতে যেমন সুন্দর। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাগেরহাট জেলার মধ্য দিয়ে প্রবাহিত পশুর নদী সুন্দরবনের অন্যতম প্রধান নদী। নদীর দৈর্ঘ্য প্রায় 100 কিলোমিটার এবং বিভিন্ন স্থানে এর প্রস্থ 400 মিটার থেকে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি একটি জোয়ার ভাটা প্রবণ নদী, যেখানে প্রতিদিন 2 বার জোয়ার ও 2 বার ভাটা হয়। জোয়ারের সময় নদীর পানি অনেক বেড়ে যায়, আর ভাটার সময় নদীর তলদেশের বিস্তীর্ণ অংশ দৃশ্যমান হয়ে ওঠে। পশুর নদীর পানি লবণাক্ত হয় এখানে গড়ে উঠেছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন।
এই নদীতে বসবাস করে ইরাবতী ডলফিন, গাঙ্গেয় ডলফিন, লোনা পানির কুমির, বিভিন্ন প্রজাতির চিংড়ি, কাঁকড়া এবং অসংখ্য সামুদ্রিক ও মোহনার মাছ। প্রিয় দর্শক, এখন দেখতে পাচ্ছেন যে এই নদীটিতে প্রচুর কার্গো জাহাজের ভিড়। এই যে পশু নদীটি দিয়ে যে যাচ্ছি, এই নদীটির গড় আয়তন 80 থেকে 100 কিলোমিটার, সেটা অবশ্য আনুমানিক। আর এর প্রস্থ 0.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার পর্যন্ত। আর নদীটা তো দেখতেই পাচ্ছেন, একেবারে এর পানিটা কিন্তু একেবারে ঘোলা। আপনারা আরও ভালোভাবে দেখতে পারবেন। এই যে ওই প্রান্ত থেকে এই প্রান্ত। আর সামনে যে বনটি দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের একদম কিনারে চেপে গেছি। বনটি এখন আমাদের চোখের সামনেই, ক্যামেরায় ততটা কাছাকাছি দেখা না গেলেও। আর নদীটির পানিও এখানে অনেক কম। আমাদের ট্রলারটি সামনের দিকে এগোচ্ছে। আমরা এখন এই সুন্দরবনের কিনার দিয়ে যাচ্ছি। আর আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন, যখন জোয়ার থাকে নদীতে, তখন এই যে পানিটা ঠিক কত উপরে থাকে তা দেখা যাচ্ছে। এখন ভাটার কারণে পানিটা অনেক নিচে নামছে। আর এখনও পানি সামনের দিকে এগুচ্ছে, এখনও ভাটা শেষ হয়নি, তাই প্রচুর স্রোত সামনের দিকে। দেখতে দেখতে আমরা সুন্দরবনের একদম কাছাকাছি চলে আসলাম। এটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বন হলো এমন একটি বন যা সমুদ্র উপকূল বা নদীর মোহনায় লবণাক্ত পানিতে জন্মায় এবং নিয়মিত জোয়ার ভাটার প্রভাব থাকে। আর এই বনে যেসব গাছ দেখতে পাওয়া যায় তা হলো সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা, বাইর, ধুন্দুল, কাঁকড়া, হেতাল ও পশুর। এই গাছের নাম থেকেই নাকি পশুর নদীর নামকরণ হয়েছে বলে একটি প্রচলিত ধারণা রয়েছে। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই আমাদের যে প্রথম বা আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে করমজল। আর এই পাশ দিয়ে যে নদীটা দেখতে পাচ্ছেন, এখন দেখুন ভাটা থাকার কারণে পানি কতটা নিচে নেমে গেছে, মনে হচ্ছে নদীতে পানিই নেই। অথচ জোয়ারের সময় এই পাড়টি একেবারে ভরপুর হয়ে যায় পানি দিয়ে। আর এই গাছগুলোর শ্বাসমূলগুলো দেখেন ঠিক উপরের দিকে খাড়া হয়ে আছে। আমরা এখন এই ট্রলার থেকে নামবো, তার প্রস্তুতি চলছে। এই তো ট্রলার থেকে নামলাম, নেমে এখন উপরের দিকে যাচ্ছি।
এই বন সম্পর্কে বিস্তারিত পরে কথা হবে। তার আগে আমরা সামনে যে কি আছে সেটা দেখি। এটা আসলে যে সুন্দরবনটাই, এই সুন্দরবনটার পুরো ম্যাপটা এখানে সুন্দর করে উপস্থাপন করছে। তো ঠিক আছে, সামনে আরও কি আছে সেটা দেখব। প্রিয় দর্শক, এই যে করমজল সুন্দরবন, এই যে সাইনবোর্ড, আমরা এবার প্রবেশ করব। প্রবেশ করার সামনেই কিছু সাইনবোর্ড এখানে দেখা যাচ্ছে। আর বিভিন্ন গাছ, যেমন এটা আছে গেওয়া গাছ, এটাও গেওয়া গাছ। এটা একটা সংরক্ষিত বন, যেটা বাংলাদেশ বন বিভাগের নিয়ন্ত্রণে পরিচালিত। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, এই যে শ্বাসমূলগুলো এখানে, এই যে এটার নাম হচ্ছে কাঁকড়া, এই গাছের এই শ্বাসমূল দেখুন কি উঁচু উঁচু শ্বাসমূল এগুলো। এখানে কিন্তু তেমন একটা পানি উঠে না, তারপরও শ্বাসমূলগুলো উপর দিকে, অসাধারণ, কি সুন্দর। এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সুন্দরী গাছ। আর এই গাছেরও শ্বাসমূল হচ্ছে, এই দেখুন উপরে উপরে উঠে গেছে শ্বাসমূলগুলো। এখানে সুন্দরবন সম্পর্কে, অর্থাৎ সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চলের যে আয়তন সেটা স্পষ্ট করে এখানে আছে। আর আশপাশের জায়গাটি হচ্ছে এরকমের। করমজলের প্রধান গেট পার হলেই প্রথমে চোখে পড়বে চিত্রা হরিণ। এই হরিণগুলো সুন্দরবন থেকে আনা। এগুলো এতটাই মায়াবী যে মানুষের ডাক শুনলেই কাছে আসে এবং কিছু খেতে দিলে আপনার কাছে এসে খাবে। তাই এখানে অনেক মানুষ, বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা এদের সাথে খেলা করতে খুব পছন্দ করে। এই হরিণগুলোর সৌন্দর্য, বিশেষ করে চোখ ও শিং এতটাই সুন্দর যে তাদের দেখতে দেখতে সময় কবে পার হয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না। আর এই হরিণগুলোর প্রধান খাবার হচ্ছে ঘাস, কচি পাতা। অনেক দর্শনার্থী হাতে করে তাদের জন্য কচি পাতাও নিয়ে আসে। সোনালি বাদামি গায়ে সাদা সাদা দাগযুক্ত এই হরিণগুলো সাধারণত দলবদ্ধভাবে চলাফেরা করতে ভালোবাসে, আর ভয়ের আশঙ্কা দেখলেই খুব দ্রুত স্থান পরিবর্তন করে। হরিণ দেখা শেষ করে পাশেই রয়েছে কুমির প্রজনন কেন্দ্র। মূলত এই করমজল তৈরি হয়েছে কুমির প্রজনন কেন্দ্রকে ঘিরেই। সুন্দরবনের বিলুপ্তপ্রায় কুমিরের সংখ্যা বৃদ্ধির জন্য এই প্রজনন কেন্দ্রটি তৈরি করা হয়। এখানে প্রাপ্তবয়স্ক স্ত্রী কুমিরের ডিম সংগ্রহ করে নিরাপদ পরিবেশে ইনকিউবেশনের মাধ্যমে বাচ্চা ফুটানো হয়। এরপর এই চৌবাচ্চাগুলোতে রেখে তাদের খাদ্য, স্বাস্থ্য ও নিরাপত্তার বিশেষ যত্ন নেওয়া হয়। উপযুক্ত বয়স হলে কুমিরগুলোকে সুন্দরবনের প্রাকৃতিক নদী ও খালে অবমুক্ত করা হয়। এই কেন্দ্রটি শুধু পর্যটকদের জন্য আকর্ষণীয় নয়,
বরং বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ গবেষণা ও প্রজনন কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর এখানে যে কুমিরগুলোকে সংরক্ষণ করা হয় সেগুলো হচ্ছে লোনা পানির কুমির। এরা নদীর মোহনা, ম্যানগ্রোভ বন ও লবণাক্ত পানিতে বসবাস করে। দৈর্ঘ্যে 6 থেকে 7 মিটার, যা প্রায় 20 থেকে 23 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, আর ওজনে 1000 কেজি বা তারও বেশি হতে পারে। সুন্দরবন হচ্ছে তাদের প্রাকৃতিক আবাসস্থল। প্রিয় দর্শক, আমরা এবার এই পথ দিয়ে ভিতরের দিকে রওনা দিব। আর এটা হচ্ছে ফুট টেল, এর লম্বায় দৈর্ঘ্য হচ্ছে 1226 মিটার। তো চলুন এই পথ দিয়ে সামনে যাই, কত দূর যাওয়া যায় সেটা স্বচক্ষেই দেখি। এটা নিচটা দেখতেছি সিমেন্ট আর ইট দিয়ে ঢালু করা, পাশের যে বেড়াটা সেটা হচ্ছে পাইপ দিয়ে, অর্থাৎ লোহার পাইপ। প্রিয় দর্শক, আমি এখন ফুট টেইলের উপরেই, এই পথ হয়ে আমি সামনের দিকে যাব। অনেক কিছু আছে দেখার বাকি। তো এখানে যে জিনিসটা বেশি করে আমি উপলব্ধি করলাম সেটা হচ্ছে এখানকার শান্ত পরিবেশ, সবুজ বন, আর এখানে বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে। যেমন এখানে আমার খুব ইচ্ছা ছিল যে সুন্দরী গাছ দেখব, কারণ সুন্দরী গাছের নাম অনুযায়ী সুন্দরবন হয়েছে। তা গাছটা কীরকম, তো এই যে আমি গাছটা দেখতেছি, আপনারা দেখুন, লক্ষ্য করুন, এই গাছটা হচ্ছে সুন্দরী গাছ, এবং এই গাছের পাতাটা কিন্তু অনেকটা জাম গাছের পাতার মতো, অনেক সুন্দর গাছটি। আর এই বনটার যে শ্বাসমূলগুলো দেখতেছি একেবারে নিচ থেকে উপরের দিকে ওঠা, আর জোয়ারের সময় এই পুরো বনটাতেই কিন্তু আপনার নদীর পানি উপরে উঠে যায়। এখন ভাটার কারণে পানিটা নিচে নামে গেছে, কিন্তু কিছু কিছু পানি এখনও রয়ে গেছে, এবং সেই পানিতে আসা যে কাঁকড়াগুলো সেটা এখনও চলাফেরা করতেছে, যেটা দেখা যাচ্ছে। আর কিছু কিছু মাছও দেখা যাচ্ছে, হয়তো বা ক্যামেরায় এটা স্পষ্ট উঠবে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, এখন সামনের দিকে যাওয়া যাক। যেহেতু এটা লম্বায় 1226 মিটার, তো এটা কম না, অনেক বড়। সামনে আরও অনেক কিছু দেখা যাবে। সুন্দরবন, এই যে ছোটো জলাধারটি যে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে বন্যের পানি বের হয়ে নদীর দিকে যাচ্ছে, আর শ্বাসমূলগুলো কীভাবে খাড়া হয়ে আছে আমার ভাবতেই অবাক লাগে যে বনের ভিতর এই যে বাঘ মামা কীভাবে চলাফেরা করে, তার কি পায়ে লাগে না? আমরা মানুষ হয়েও তো দেখার পরেও তো আমরা এই দিক দিয়ে দৌড় দিতে পারবো না, কিন্তু এই বাঘ মামা কীভাবে এই শ্বাসমূলগুলোকে উপেক্ষা করে এভাবে দৌড় দিয়ে হরিণ শিকার করে, আসলে সেটা মানে না দেখলে বিশ্বাস করার মতো না। আমরা যাকে খুঁজছিলাম তার দেখা পেলাম, কিন্তু আমাদের দেখে সে নিচে নেমে গেল। এই যে ওনার অপেক্ষায় আছি আমরা। এই বনের উপদেষ্টা মিস্টার এক্স বানর। হাঁটতে হাঁটতে যদি আপনি বড় ক্লান্ত হয়ে পড়েন, তবে তার জন্য তারা ব্যবস্থা করে রাখছে এখানে এই সিটের। আপনার চাইলেও এখানে বসে 2-4 মিনিট বিশ্রাম নিতে পারেন। তবে এখানকার গাছগুলো আরও বেশি সুন্দর, আরও বেশি সবুজ, আরও বেশি শাখাময়, যা উপরে দেখলেও বোঝা যায় এখানে আবহাওয়াটা অনেক সুন্দর। তবে এই গাছটা মানে এই যে গাছটা কিসের এটা আমি বুঝতে পারতেছি না। কেউ যদি জানেন তাহলে কমেন্টে জানাবেন। আমরা
ওয়াচ টাওয়ারের খুব কাছাকাছি এসে গেছি। এবার আমরা ওয়াচ টাওয়ারে উঠব। ওয়াচ টাওয়ারে উঠে এই পুরো যে করমজলটা, যে বনটি, সেটা ভালোভাবে উপভোগ করতে পারবো। এখানে আরও একজন উপদেষ্টা গাছে চড়ে আছে, কিন্তু সে নিচে নামে না। এখানে আরও একটা গাছ দেখতেছি, সেটা হচ্ছে এই গাছ। এই গাছটির নাম কি চিনেন? খেজুর গাছে গোল খেজুর হয় নাকি? এই গাছটির নাম জানি না। এবার ওয়াচ টাওয়ারে উঠব। ওয়াচ টাওয়ার থেকে এই বনটি যেরকম লাগে তা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই সামনে একটা ওভারব্রিজ, সেখানে আপনার কাঠের পাটাতন, সঙ্গে লোহার রশি আর লোহার বেড়া আছে। আর এখানে আমাদের উপদেষ্টা মণ্ডলীর 2 জন সদস্য, এই যে একজন, এই যে এই যে এখানে একটা, ইনি হচ্ছে সম্ভবত পরিকল্পনা মন্ত্রী। ইনি হ্যাঁ, ইনি পরিকল্পনা মন্ত্রী। আর এই যে খালটি দেখতে পাচ্ছেন, এই পশু নদীর দিকে যাচ্ছে খালটির পানি। যখন জোয়ার শুরু হয় তখন এই নদীতে প্রচুর পানি প্রবেশ করে, তখন এই বনটি প্লাবিত হয়। এটা এই পাশ, আর এটা হচ্ছে অপর পাশ। আর এই বনটি এখানে এরকম। দর্শক দেখুন, আমাদের সঙ্গে আসা সহযাত্রীর ব্যাগ থেকে বের করে নিয়ে লাফ দিয়ে একটু দূরে গিয়ে খাচ্ছে। এটা আসলে এখানে আসলে এই সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, ব্যাগ সাবধান রাখতে হবে। বানরের সৈন্যদল এখন এখানে সবাই উপস্থিত। একজন ছো মেরে খাবার নিয়ে গেছে, এখন অনেকগুলো আসছে এখানে, আমাদেরকে ঘিরে রাখছে তারা। দেখুন প্রিয় দর্শক, দেখুন অসাধারণ একটা মুহূর্ত। কি অসম্ভব রকমের এক অভিজ্ঞতা অর্জন করলাম। সেটা হচ্ছে যে আমাদের যে সহযাত্রী ছিল, তার মধ্যে একজনের ব্যাগ থেকে, ব্যাগ ওনার খোলা ছিল, খাবার বের করে নিয়ে চলে গেছে একটি বান্দর। এই জিনিসটা আসলে আমি ভিডিও আগেই দেখছি, এখানে আসার আগে কোনো একজন বলছিল যে এখানে আসলে পরে অবশ্যই ব্যাগ সাবধান রাখবেন, কারণ এখানকার বানর খুবই ভয়ঙ্কর। এখান থেকে ছো মেরে নিয়ে যায়, ক্যামেরা নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, খাবার নিয়ে যায়। তো আমি সতর্ক ছিলাম বলেই হয়তোবা রক্ষা পেয়েছি। আর এদের যদি চাহনি দেখেন এদের চাহনিগুলো একেবারে ডাকাতের মতো, মানে কি ভয়ঙ্কর চাহনি এদের, অবাক হয়ে যাবেন। এই যে বাচ্চা দুটো আসতেছে,
তো আমিও সাবধান করতেছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে, যদি এখানে কেউ আসেন খুব সাবধানতা অবলম্বন করে আসবেন, নাহলে আপনার যে পছন্দের ফোনটি সেটা নিয়ে যাবে, না হলে খাবার নিয়ে যাবে, নতুবা ব্যাগ নিয়ে চলে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা এই ওয়াক হয়েই সামনের দিকে চলে যাব। আপাতত এই বনটির শেষ প্রান্তে এসে গেছি। শেষের প্রান্তে বনটি অনেক সুন্দর, পাশেই এই নদী দেখা যাবে। এখানে আরও একটি বানর শাবক, সে লাফালাফি করতেছে, এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে। এই যে এখানে আরেকটি শাবক। আসলে এখানে বানরগুলোকে উন্মুক্ত রাখা হয়েছে, যেহেতু এটি একটি সংরক্ষিত বন। দেখুন এই যে ছোট শাবক, নিচের দিকে দেখুন কত বানর শাবক, নিচের দিকে কত বানর শাবক দেখুন। এখানে একটা বড় বানর। বনের ভিতরেই এই জায়গাটুকু উঁচু, এখানে তেমন পানি দেখা যাচ্ছে না, আর এখানকার গাছগুলো অতটা সবুজ না। প্রিয় দর্শক, এখানে অনেকগুলো গাছই তো দেখলাম, কিন্তু কোন গাছের নাম কি শুধু একটা গাছে চিনছি, সুন্দরী গাছ। বাকি গাছগুলো তেমন করে চিনতে পারতেছি না। আর এই বনের ভিতরে যেহেতু বাঘ নাই, শেয়াল নাই, তো এখন বানরেই রাজা। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই একটা লাল কাঁকড়া দেখা যাচ্ছে। দেখুন আমি আসলে অনেকক্ষণ ধরে এই লাল কাঁকড়া খুঁজতেছি, পাচ্ছিলাম না, তবে এই শেষমেশ এখানে এসে দেখা মিলল লাল কাঁকড়ার। ওয়াকওয়ে থেকে, এই যে ওয়াকওয়েটা দেখতেছেন, এখান থেকে নিচে নেমে লাল কাঁকড়া দেখার জন্য আসলাম। তা আমাকে দেখে লাল কাঁকড়াগুলো খালের ভিতরে প্রবেশ করতেছে। এই যে দেখুন একটা দৌড়াচ্ছে। আর একটা বিশেষ দিক দেখলাম, এই লাল কাঁকড়াগুলোর বাহু কিন্তু একটা। এই যে দেখুন, এই যে এখানে একটা দেখছেন বন্ধুরা, এই যে একটা এখানে, এই যে দেখুন কত অসংখ্য লাল কাঁকড়া। এই যে লাল 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 কাঁকড়া এখানে। কিন্তু আমি একটা লাল কাঁকড়াকে ধরার জন্য নিচে নামলাম, কিন্তু আসলে আমি পারলাম না। ওরা এত দ্রুত খালের মধ্যে প্রবেশ করলো। খালের পানি অসংখ্য মাছ পাওয়া যায়। যখন নদীতে ভাটা শুরু হয় তখন কিন্তু এই খালগুলোতে অসংখ্য মাছ পাওয়া যায়। এটি হচ্ছে করমজলের প্রশাসনিক ভবন। এখানে দর্শনার্থীদের জন্য কিছু দোকান বসে, আর পাশেই আছে ক্রোকোডাইল ওয়াচ টাওয়ার। আমি এখন সেই ওয়াচ টাওয়ারের দিকেই যাচ্ছি। এর আগে যেই ওয়াচ টাওয়ারটিতে উঠেছি সেটি করমজলের পিছনের দিকে, আর এটি সামনের দিকে। তো চলুন উপরে উঠে দেখি। ক্রোকোডাইল টাওয়ারের উপর থেকে এই বনটি এবং নদীটি অনেক সুন্দর দেখায়, তাই এখানে ওঠা, যাতে আপনারা স্পষ্ট এই জিনিসগুলো উপভোগ করতে পারেন।
আজকের আবহাওয়াটা দেখতেছি আকাশটার মধ্যে একটা মেঘ লেগে আছে, বাতাস নাই, একটু গরমও আছে। এই যে দেখা যাচ্ছে এখান থেকে বনটি। ভাইয়ারা কোথা থেকে আসছেন? মানিকগঞ্জ থেকে আসছি আমরা। হ্যাঁ, কেমন লাগলো এই বনটি দেখে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। কোন কোন জায়গায় গেলেন? করমজলের ভিতরেই? এই এই ওয়াচ টাওয়ারে উঠলেন না আরেকটা আছে? না, ভিতরে একটা টাওয়ার আছে। ওইটা কেমন দেখতে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। ভিতরে বানর আছে অনেক, বানরের সাথে দেখা যায়, বানরের সাথে কাছাকাছি যায় ছবি তোলা যায়, এই আর কি। তো যাই হোক, ভালোভাবে উপভোগ করেন। আচ্ছা, আপনার সবাই ভালো থাকবেন। হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ, আর ওয়াচ টাওয়ারের ভিতরে এই ওয়াচ টাওয়ারটা বেশি সুন্দর। আমি এখন ক্রোকোডাইল ওয়াচ টাওয়ারে উঠে এখান থেকে এই করমজলটি দেখতেছি। এখানে দুটা ওয়াচ টাওয়ার থাকে, একটা হচ্ছে ওই প্রান্তে, এটা হচ্ছে এইদিকে। তো আমার কাছে ক্রোকোডাইল ওয়াচ টাওয়ার যেটা, সেটা বেশি সুন্দর লাগলো। এখান থেকে বনটায় আরও বেশি সুন্দর দেখায়, আর পাশে নদী থাকাতে এর সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে। আপনারাও এখান থেকে উপভোগ করতে পারবেন। এই দেখুন, ঠিক এই সোজা হচ্ছে আপনার পশুর নদী। ওখান থেকে এই পানিটা এই দিক দিয়ে বেয়ে মাঝখান দিয়ে, অর্থাৎ বনের মাঝখান দিয়ে আবার চলে গেছে নদীতে। এইটাই হচ্ছে এর সৌন্দর্য। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে আমি সুন্দরবনের এই করমজলের প্রতিটি স্পট আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে ভালোভাবে দেখার চেষ্টা করেছি। জানি না আমি কেমন করলাম, তা আপনারা কমেন্টে জানাবেন। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো এই করমজল থেকে আমি মাহমুদ বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।